হাসিনা গেল ডিজিটাল মাইল এডিটর সাহেব এনা সামদান মাইলের সামদান না না এইভাবে না ওই মাইলের পরে হাসিনার এনা আত্মনাথ দেবেন না এবারে ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খেয়েছে বাড়িটা মারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাতে পারবে। বাংলাদেশের মোট 148টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ রয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই চক্র প্রধানত বাংলা ভাষা এবং ইংরেজিতে বাংলাদেশের রাজনীতি, নির্বাচন, বিএনপির সমালোচনা, বিএনপির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, নির্বাচন পূর্ব সহিংসতায় বিএনপির সংশ্লিষ্টতার অভিযোগ নিয়ে সংবাদ ও চলতি ঘটনা পোস্ট করত। পাশাপাশি বর্তমান সরকার, ক্ষমতাসীন দল এবং বাংলাদেশের প্রযুক্তিগত উন্নয়নের ভূমিকা এর সমর্থন করে বিভিন্ন ধরনের মন্তব্য করত। সোজা সাপটা কথা, আপনি বিএনপির বিরুদ্ধে কুৎসা রটাচ্ছেন আর সরকারের উন্নয়ন, ডিজিটাল বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি প্রচারণা চালাতে সরকারের পক্ষে বিরোধী দল বিশেষ করে বিএনপির বিরুদ্ধে আপনি সব করেছেন ক্রমাগত। বিএনপির কাজই হচ্ছে গুজব ছড়ানো, তাদের গুজবে কান দেবেন না। যশোরে জনসভায় বলেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। তিনি বলেন, রক্ত আর হত্যা ছাড়া এদেশের মানুষকে কিছুই দিতে পারেনি বিএনপি, তাই উন্নয়নের স্বার্থে আবার নৌকা মার্কায় ভোট চাইলে প্রধানমন্ত্রী। আমরা ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলেছি, যেখানে কর্মসংস্থান হয়েছে অনেক মানুষের, সকলের হাতে হাতে মোবাইল ফোন। এটা আওয়ামী লীগ সরকারই আপনাদের হাতে তুলে দিয়েছে। এ সময় বিএনপি শাসনামলের অত্যাচার নির্যাতনের কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। বলেন, দেশকে রক্ত আর হত্যা ছাড়া কিছুই দিতে পারেনি তারা। বিএনপি জামাত ক্ষমতা থাকতে কি দিয়েছে? দিয়েছে অস্ত্র, দিয়েছে খুন, দিয়েছে হত্যা। শুধু রক্ত আর হত্যা ছাড়া বিএনপি তো আর কিছু দিতে পারেনি দেশের মানুষকে, নিজেরা লুটপাট করেছে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। মার্ক জুকারবার্গের ফেসবুকের মায়ের খাইলেন শেখ হাসিনা, এমন কথা বলেছে পিনাকি ভট্টাচার্য। পিনাকি ভট্টাচার্য কিন্তু আরও অনেক কথাই বলেছে শেখ হাসিনাকে নিয়ে এবং এই বাংলাদেশকে নিয়ে। সেই সাথে সাথে কিন্তু বিএনপিরা প্রচার করে বের হচ্ছে যে আওয়ামী লীগ আমাদেরকে ধ্বংস করার অপপ্রচার চালাচ্ছে, এমন কথা কিন্তু বলেছে বিএনপির বড় বড় নেতা কর্মীরা। সেই সাথে কিন্তু মির্জা ফখরুল সাহেবও এই কথায় সাই দিয়েছে। এখানে কিন্তু ক্ষান্ত যাননি এই কথাগুলো। যুক্তরাষ্ট্র থেকে কিন্তু শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে কড়া বার্তা এবং হুঁশিয়ারি দিয়েছে। হঠাৎ কেন শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র থেকে করা বার্তা এবং হুঁশিয়ারি দিলেন? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। শেখ হাসিনাকে ধুয়ে দিলেন পিনাকি ভট্টাচার্য। হঠাৎ পিনাকি ভট্টাচার্য শেখ হাসিনার পিছনে কেন লাগলেন? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিত এবং প্রমাণের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আমি বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। প্রিয় দর্শক, কাঙ্ক্ষিত ভিডিওটি দেখার আগে আমি আপনাদের ছোট্ট একটা রিকোয়েস্ট রাখবো, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখেছেন, সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ভিডিওতে একটি লাইক দিয়ে চলুন আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো দেখে আসি। হ্যালো ডিজিটাল মাইল এডিটর সাহেব এনা সামদান মাইলের সামদান না না এইভাবে না ওই মাইলের পরে হাসিনার এনা আত্মনাথ দেবেন না। এবারে তো এটা নিয়ে ঘটনা কি? ঘটনা হচ্ছে এটা নিয়ে আগের একটা ভিডিওতে ছোট করে কইছিলাম, কিন্তু বিষয়টা যে আমাদের জন্য অতি আনন্দের সেটা পরে খেয়াল করে দেখলাম, তাই আনন্দটা সবার লাগে ভাগাভাগি করে নিই। তাই সেজন্য বিস্তারিত একটু কয় লাগে। বিষয়টা হলো ডিজিটাল ফেসিবাদ মানে হাসিনার এই ফেসিবাদ এটা জুতার বাড়ি খেয়েছে বাড়িটা মারছে জনাব জুকারবার্গ। এই ঘটনাতে যে ভোট চোরের দল আকাশ থেকে পড়ছে সেটা তাদের প্রতিক্রিয়াতে বুঝতে পারা যাইতেছে এরা ভারতের কাছে তো কই স্বামীর কাছে তো সবকিছু বন্ধক দিয়া মনে করছিল খুব আরামে দিন কাটাতে পারবে, কিন্তু সেই আরাম হারাম করে দিল জুকার মামা। বাংলাদেশিদের ফেসবুক কার্যক্রম মনিটর করার জন্য ওই স্বামীর দেশের লোকজন দায়িত্ব পালন করতো। আপনাদের অনেকের এই অভিজ্ঞতা আছে যে হুট কইরা ফেসবুকে রিচ কমে গেছে, আইডি নাই করে দিছে, পোস্ট মুছে দিছে, রেস্ট্রিকশনে ফেলছে, তাই না? সরকার বিরোধী লেখালেখি যেসব আইডি থেকে করা হয় তাদের রিচ একদম নাই করে দেওয়া হয়েছে। এরা ফেসবুকটাকে নিয়ন্ত্রণ করে বেশ আরামই ছিল এতদিন। না, এটা আমাদের আন্দাজে কোনো অভিযোগ না। ওয়াল স্ট্রিট জার্নালে রিপোর্ট করেছিল যে ফেসবুকের ভারতীয় কর্মীরা পক্ষপাত দুষ্ট আচরণ করে, যে আচরণ বিজেপি পক্ষে যায়। ওয়াল স্ট্রিট জার্নাল স্টোরিতে যে ছবিটা দিচ্ছে না, এর প্রতি কি মূল্য আছে? জাকারবার্গ আর মোদির কি মধুর কোলাগুলি দেখেছেন? শুধু ওয়াল স্ট্রিট জার্নাল না, ফেসবুকের নিজেদের লোকেরা মানে হুইসেল ব্লোয়াররা কইছে যে ফেসবুকে বৈশা বৈশা ইন্ডিয়ান কর্মীরা বিজেপির এজেন্ডা বাস্তবায়ন করে। তো তাহলে হয়েছেটা কি সেটা আগে শুনি। ফেসবুকের মূল অফিস থেকে আওয়ামী লীগ আর তাদের প্রোপাগান্ডা সেল সিআরআই ওই থেকে চালানো আইডি যেগুলো থেকে বিএনপির বিরুদ্ধে প্রোপাগান্ডা চালানো হইতো 148টা অ্যাকাউন্ট আর পেজ সরাই দিছে, নাই করে দিছে, গায়েব করে দিছে। মারা শাবাশ বাগের বাচ্চা। এই খবর শুনে কুমড়া বাঠাস রাগে গস গস করতেছে। এই মুনাটা কইছে যে এমন করতে থাকলে ফেসবুকে বন্ধ করে দিবে। ওর হাসিনার তেলের তো কোনো শেষ নাই। দেখেন কয়টা কি কইছে ওরে কুমড়া পাঠাস কই কেন জানেন? ওই যে সত্যজিৎ রায় আছে না, ওই যে সিনেমা বানাইতেন, ওনার বাবা হইতেছে সুকুমার রায়। সুকুমার রায়ের ছড়া বই আছে আবল তাবল নামে। ওইখানে কুমড়া পাঠাস নামে একটা প্রাণীরে নিয়ে এটা ছড়াচ্ছে
যে যদি কুমড়ো পটাশ নাচে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ কাঁদে তাহলে কি হবে, যদি কুমড়ো পটাশ হাসে তাহলে কি হবে, কি করা লাগবে সেটা কওয়া আছে। কিন্তু যদি কুমড়ো পটাশ চেতে তাহলে কিছু কয় না অবশ্য। তো কুমড়ো পটাশ চেতেছে, তো আজকে আমরা দেখি যে কুমড়ো পটাশ চেতলে কি করা লাগে। এদিকে কুমড়ো পটাশের ছবিটা দেখান তো সুকুমার রায়ের বইটিকা, দেখেছেন মিল আছে না এই সমী পরিত্যক্তা কুমড়ো পটাশের সাথে? হ্যাঁ দেখেছেন আমার এডিটর কনফিউজ হয়ে গেছে, ভাবিছে কুমড়ো পটাশের স্বামী কেমনে হয়। আরে ইদানিং তো রংধনুর জামানায় কুমড়ো পটাশের স্বামী থাকা বিচিত্র কিছু না, তাই না? তবে ইদানিং এই রংধনুতে স্বামী স্ত্রী বলা হয় না, পার্টনার বলা হয়। যাই হোক, সমী কায়সার উই সমী কায়সার ওই কুমড়ো পটাশের বউ আসলো, তো ওই সমী তারা পরিত্যাগ করেছে, তাই ওই সমী পরিত্যক্তা, বুঝছেন? আচ্ছা, এই যে সুকুমার রায়ের বাবা কে ছিল জানেন? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী ঠাকুরমার ঝুলি লিখছিল। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী কিন্তু কিশোরগঞ্জের পোলা, 80 টাকা তোলা, বড় হইয়া কলকাতায় স্থায়ী হয়। যাই হোক, কুমড়ো পটাশের কাহিনীতে আসি। ওই যে ফেসবুক বা মেটা যে 148 টাকা খেলা দিল, এটা নিয়ে কি কইছে দেখিয়া। হ্যাঁ, পাশের গেলা নাই কেন রিপোর্টে বিএনপির যত পেজগুলো মিথ্যাচার করে সেগুলো কোথায়? দেশের বাইরে থেকে যত সব বিভিন্ন ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন টিভি নাম দিয়ে যে খোলে, সারাক্ষণ মিথ্যাচার করে, ওগুলো নাই কেন এখানে? সেটা তো পরিষ্কার যে এইখান থেকে একটা গোষ্ঠী বিএনপি জামাতি এই রিপোর্টটা তৈরি করেছে, মেটা এটাকে ফেস ভ্যালুতে নিয়ে ছাপিয়ে দিয়েছে। তখন ওইখানে আমরা মেটাকে লিখবো, এদের আইডেন্টিটি খুঁজে বের করো। মেটাকে বলবো তুমি কিসের বেসিসে এটা ছাপালা, মেটাকে অ্যাকাউন্টেবল করবো আমরা তো পৃথিবীর 8ম বৃহত্তম কান্ট্রি, 170 মিলিয়ন পিপল। মেটা এখানে ব্যবসা করে না? যে দেশে যত মানুষ ফেসবুকের যত ব্যবহার করে সেখানে তার ব্যবসা তত বেশি। তার যে বাংলাদেশ যদি ফেসবুক অফ করে দেয়, নিউ ইয়র্ক স্টক মার্কেটে ওর শেয়ার ভ্যালু কমে যাবে, ঠিক আছে না? আমাদের দরকার হলে মেটা যদি এইসব জামাত শিবির রাজাকারের উপরে ভর করে এগুলো করে, আমরা দরকার অফ করে দেবো। পৃথিবীর বহু দেশে হোয়াটসঅ্যাপে ফোনে কথা বলা যায় না, মিডল ইস্টের অনেক দেশ থেকে। পৃথিবীর বহু দেশে এই মেটা ফেসবুক নাই, অসুবিধা কি? এদেশে আইন অনুযায়ী অপারেট করবে, নাহলে এদেশে আমরা এদেরকে ঢুকতে দেবো না। আমরা তো সবাই জানি যে সমস্ত দেশে স্বৈরাচার থাকে, গণতন্ত্র থাকে না, সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোকে ভীষণভাবে নিয়ন্ত্রণ করা হয়, এটা আমরা সবাই জানি। কিন্তু যখন নিয়ন্ত্রণ করে সুবিধা করা যায় না, তখন সরকারি বা ক্ষমতাসীনদের উদ্যোগে পাল্টা তথ্যযুদ্ধ শুরু করতে দেখা যায়। আর এটা পশ্চিমারা ভালো করেই জানে। ফেসবুক তাদের প্রতিবেদনে বলছে যে বিশ্বজুড়ে সরকারগুলো সামাজিক মাধ্যমকে নিজেদের প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করার চেষ্টা করে থাকে, বাংলাদেশে তার বাইরে না। তবে এটা ফেসবুকের নিয়মিত কার্যক্রমের অংশ। মেটা তার রিপোর্টে আরো বলছে যে সমন্বিত অনির্ভরযোগ্য আচরণের জন্য আমরা ফেসবুক থেকে 50টা অ্যাকাউন্ট ও 98টা পেজ সরিয়ে ফেলছি। এই নেটওয়ার্কটা বাংলাদেশেরই এবং তারা বাংলাদেশের স্থানীয় অডিয়েন্সকে টার্গেট করছিল। এইসব অ্যাকাউন্ট এবং পেজের মোট 34 লাখ ফলোয়ার ছিল। ভুয়া অ্যাকাউন্ট ব্যবহার করে এই ধরনের তৎপরতার পেছনে যারা আছে তাদের কয়েকজনকে অনুসন্ধানের আগেই অটোমেটেড সিস্টেমই চিহ্নিত করে অস্কার্য করে দিছে। তারা এই ধরনের অ্যাকাউন্ট ব্যবহার করে কন্টেন্ট পোস্ট করতো বা পেজগুলো চালাতো। এর মধ্যে কিছু পেজ কাল্পনিক নতুন পরিচয় নিয়ে এবং অন্যগুলা বাংলাদেশের সংবাদ মাধ্যমগুলোর নাম ব্যবহার করতো, আবার কিছু পেজ বিএনপির নাম ব্যবহার করতো এবং বিএনপি বিরোধী কন্টেন্ট পোস্ট করতো। কত বড় জাউরের জাউরা দেখেছে? এই সমস্ত ভুয়া অ্যাকাউন্ট এবং পেজগুলোর নেটওয়ার্ক ইউটিউব, এক্স মানে যেটা টুইটার আর কি, টিকটক, টেলিগ্রাম তাদের নিজস্ব ওয়েবসাইট সহ একাধিক প্ল্যাটফর্মে রয়েছে বলে মেটার অনুসন্ধানে উঠে আসছে। ওই রিপোর্টে আরো বলা হয়েছে এই সমস্ত ভুয়া পরিচয়, এই সমস্ত অ্যাকাউন্ট এবং পেজগুলোর বিষয়ে মেটা অনুসন্ধান করছে, তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের মানে সিআইআর এর জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। এই সিআরআই কাজ, সিআরআই আওয়ামী লীগের একটা গবেষণা প্রতিষ্ঠান, আর কুমড়া পাটাশ এটা চালাইতো। এগুলো করে ওই আজকে প্রতিমন্ত্রী হয়েছে, ভালো পুরস্কার পেয়েছে। কিন্তু এখন দেখা যাচ্ছে এত পরিশ্রম নেই, কোনো কাজে আসলো না, এখন চাকরি বাঁচানোর জন্য প্রচুর অবিতম্বি করছে। আবার ডিজিএফ এর একটা সেল আছে বলে, ওই যে আমাদের এখানে এসে যে কমেন্ট করে না, ওই 5 টাকার বিকাশের কমেন্ট করে না, ওগুলো সব ডিজিএফ হয়। তো এগুলো আবার দেখেছিলাম কিন্তু আর একটা ইয়েতে যে কারা এখানে কাজ করে। আবার দেখামনি, আমরা কিন্তু জানি যে টেকনোলজিকে বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ফ্যাসিবাদের টুল হিসেবে ব্যবহার করার নতুন কোনো বিষয় না। পিপল ভার্সেস টেকনোলজি বইতে জেম বার্টলেট এটা নিয়ে বিস্তারিত আলাপ করছেন। ইন্টারনেটকে কিভাবে গণতন্ত্র হননের হাতিয়ার হিসেবে কাজে লাগানো হয় তা এখানে দেখানো হয়েছে। সমাজ, রাজনীতি এবং প্রযুক্তির সাথে গণতন্ত্রের সম্পর্ক নিয়ে আমার আগ্রহী তরুণ ভ্রাতা আর ভগিনীরা এই বইটা গেলে পড়তে পারেন। এখন প্রশ্ন হচ্ছে মেটা বা ফেসবুক কেন এখন এই পদক্ষেপটা নিল? শেখ পরিবার তো পুরাই বিজ্ঞানী পরিবার, তাই না? যদিও ওয়াজেদ মিয়া ভালো মানুষ এবং বিজ্ঞানী হিসেবে ভালোই ছিল সেই আমলে। বাংলাদেশের অ্যান্টি হাসিনা সবাই হাসিনার স্বামীকে পছন্দ করে, রেসপেক্ট করে, অদ্ভুত ব্যাপার না? তবে হাসিনার কারণে লোকটা জীবনে কিছু করতে পারে নাই, সারা জীবন ডলার উপরে থাকতে হয়েছে বেচারা। আর পুলার কথা নাই কইলাম, ওই যে পুলার এর প্রশংসা আমি করি, সবসময় করি, তাই তো ফাইনাল পছন্দ। ওই যে কুত্তাটা নিয়ে বসে থাকে না, ওটা গেলে সুন্দর আছে। সেদিন আমার এক ক্ষুদ্র ভ্রাতা কারেকশন করে দিয়ে কইল যে দাদা ওইটা সুন্দর হবে না, সুন্দরী হবে, সুন্দর না। তো ওই নাকি আবার গুগল আবিষ্কার করেছে। কি খুঁজছি, কি ইনফরমেশন আমার প্রয়োজন, ওটা বের করতে অনেক সময় লাগতো। তখনও গুগল আবিষ্কার হয়নি। তো তখন আমরা এই সার্চের উপরেই কাজ শুরু করলাম, আমরা একটা সফটওয়্যার ডেভেলপ করলাম। তারপরে অবশ্য গুগল আসলো, গুগল এসে আমাদেরকে মার দিয়ে দিল। তো আমার প্রথম স্টার্টআপটা মার খেয়ে গেল। দেখেন ফেসবুকের এই অ্যাকশন নেওয়াতে কেন পাকাইতেছে? তোরা পাল্টা অ্যাকশন নে, অথবা ফেসবুকের ক্ষেত্রে বিশাল কিছু বানায় ফেলা, এটা নিয়ে তো হাগো করার দরকার নাই, তাই না? যাই হোক, ফেসবুক যেটা করছে এটা তেমন কোনো রকেট সায়েন্স না। কাজটা ফেসবুকের জন্য খুবই সহজ। ফেসবুকের অ্যালগরিদম মানে যেই সিস্টেমে ওরা চলে আর কি, বা ফ্যাক্ট চেকিং, আরো কিছু চ্যানেল ব্যবহার করে ভুয়া পেজ বা অ্যাকাউন্টগুলোর উৎস সম্পর্কে নিশ্চিত হইতে পারে সহজেই। চাইলেই তারা এটা ট্র্যাক করতে পারে। আর ফেসবুকের জন্য এটা কোনো নতুন কার্যক্রম না, বরং ঘৃণার বিস্তার বন্ধ করতে বা ক্ষতি বন্ধ করতে অনেক দেশে এরকম তারা কইরা থাকে। আর হাসিনার মতো জাউরা সরকারগুলো সামাজিক মাধ্যমকে প্রোপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহার করতে চাইবেই, এটাই স্বাভাবিক। আপনাদের হয়তো অনেকেরই মনে আছে বাংলাদেশের দ্বাদশ দামি নির্বাচনকে সামনে রেখা গত বছর অগাস্টে মেটার কর্মকর্তারা ঢাকা এসে নির্বাচন কমিশনের কর্মকর্তাদের সাথে বৈঠক করেছিল। গুজব মোকাবেলা করতে আর ক্ষতিকর কন্টেন্টের বিরুদ্ধে ফেসবুক সহ মেটার প্ল্যাটফর্মগুলোতে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে তারপরে মিডিয়াকে জানিয়েছিল তারা সেই সময়।
তখন মেটা বলছিল যে গুজব ঠেকাতে সারা বিশ্বে 90টির বেশি প্রতিষ্ঠানের সাথে তারা কাজ করে। বাংলাদেশে তারা যেসব প্রতিষ্ঠানের সাথে কাজ করে এর মধ্যে আছে ফ্যাক্টুয়াস, এফপি, বুম। আপনাদের অনেককেই আমি চিনি, আপনাদের ছবি আর বিস্তারিত এখানে কইতেছি না, আপনাদের নিরাপত্তার কথা বিবেচনা কইরা। সম্প্রতি বিএনপির ও বিরোধী রাজনৈতিক মতাদর্শের বিরুদ্ধে প্রচার চালানো হতো এমন 148টি অ্যাকাউন্ট এবং পেজ সরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এবং এ বিষয়ে একটি প্রতিবেদনও তারা প্রকাশ করেছে মেটা। আপনারা জানেন যে মেটা কর্তৃপক্ষ হচ্ছে ফেসবুকের যে কর্তৃপক্ষ তারা। এবং সেই প্রতিবেদনে তারা বলছেন যে বাংলাদেশের মোট 148টি অ্যাকাউন্ট ও পেজ ফেসবুক থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে এই সামাজিক মাধ্যমটির মূল প্রতিষ্ঠান মেটা তাদের চলতি বছরের প্রথম ত্রৈমাসিক প্রতিবেদনে জানিয়েছে। এর মধ্যে 50টি ফেসবুক অ্যাকাউন্ট এবং 98টি ফেসবুক পেজ রয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে ভুয়া পরিচয়ের এসব অ্যাকাউন্ট ও পেজগুলোর বিষয়ে মেটা যে অনুসন্ধান করেছে তাতে এগুলোর সাথে বাংলাদেশের ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং এর গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন এর অর্থাৎ সিআরআই এর সঙ্গে জড়িত ব্যক্তিদের যোগসূত্র পাওয়া গেছে। সিআরআই বাংলাদেশ আওয়ামী লীগের একটি গবেষণা প্রতিষ্ঠান। সংস্থাটি তার ওয়েবসাইটে বলেছে যে তাদের লক্ষ্য হলো গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে বাংলাদেশের জাতীয় নীতি নিয়ে পাবলিক আলোচনার জন্য, অর্থাৎ পাবলিক ডিসকোর্স তৈরির জন্য প্ল্যাটফর্ম তৈরি করা। এই জন্য উঁচুমানের গবেষণা সহ তাদের বিভিন্ন উদ্যোগের কথা তারা বলেছেন তাদের ওয়েবসাইটটিতে। তবে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া এই রিপোর্ট প্রত্যাখ্যান করে বলেছেন এটি রাজনৈতিক পক্ষপাতদুষ্ট ও এক পেশে একটি রিপোর্ট যা ফেসবুকের মতো প্রতিষ্ঠানের কাছ থেকে আশা করা যায়। আমরা নিশ্চয়ই খেয়াল করছি বাংলাদেশের সীমান্তে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটছে। অন্তত 7 দিন হয়ে গেল আমাদের দ্বীপ সেন্ট মার্টিনসের সাথে আমাদের মূল ভূখণ্ডের কোনো যোগাযোগ নেই। খুব সামান্য একটু হয়তো 2-1 দিন হলো হয়েছে, কিন্তু মূল যে যোগাযোগের জায়গাটা সেটা বন্ধ রয়েছে, কারণ মিয়ানমার সেনাবাহিনী। কেউ প্রশ্ন করতে পারে নিশ্চিত কিনা, আমি আসবো সেই জায়গায়। কিন্তু মিয়ানমার সেনাবাহিনী বা রাদার আমরা বলবো নৌবাহিনী, সেনাবাহিনী না, তাদের সশস্ত্র বাহিনীর পার্ট, নৌবাহিনী বাংলাদেশের যে কোনো ট্রলার এখান দিয়ে যাচ্ছে সেটার উপরে গুলি চালাচ্ছে। শুরুতেই ধরো আমরা একটা প্রশ্ন করে রাখতে চাই, আমাদের সেন্ট মার্টিন নিয়ে কারো কি কোনো পরিকল্পনা শুরু হলো, কোনো খেলা শুরু হলো? এবং তার চাইতে জরুরি কথা, সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয় বলে একটা ফালতু কথা বলা। আই রিপিট, এটা একটা ফালতু কথা। লিস্ট জিও পলিটিক্স বোঝা, লিস্ট ইন্টারন্যাশনাল রিলেশনস বোঝা মানুষ এটাকে একটা ফালতু কথাই বলবেন। একটা সরকার এটাকে কিভাবে দেখছে? এবং আমরা কি বলতে পারি না যে মিয়ানমারের সাথে প্রতিটা ক্ষেত্রে আজ থেকে আমরা যদি পেছন দিকে যেতে থাকি, অনেকগুলো ঘটনা আছে, আমি মনে করতে পারি নিশ্চয়ই কোনো একটাতেও কি সরকার তার প্রয়োজনীয় ন্যূনতম তার পাওয়ার, কোয়ার্সিভ পাওয়ারটা দেখানোর চেষ্টা করেছে? যুদ্ধ করতে বলছি না, মুখেও কি দেখিয়েছে? গতকাল একটা প্রতিবাদ লিপি জানিয়েছে বাংলাদেশ মিয়ানমারকে, একটু পড়ি এবং এরপর আমরা জানবো কারা গুলি করেছে, কতদিন ধরে ঘটনা চলছে এবং পরিস্থিতি কি। তারপর আমাদের এই ব্যাপারে সরকার কি করছে না করছে সেটা নিয়ে কথা বলবো। টেকনাফ ও সেন্ট মার্টিনের মধ্যে চলাচলকারী বাংলাদেশি ট্রলারে গুলির ঘটনায় মিয়ানমারকে প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা ডেইলি স্টারকে বলেন, আমরা এক প্রতিবাদ লিপিতে মিয়ানমারকে জানিয়েছি যে তাদের দিক থেকে একটি গুলিও আসা উচিত নয় যাতে বাংলাদেশের অভ্যন্তরে মানুষ আহত হয়। গতকাল বুধবার বাংলাদেশে মিয়ানমারের রাষ্ট্রদূত ইয়াওকিও সোয়েমো এর কাছে প্রতিবাদ লিপিটি হস্তান্তর করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা বলেন, এর আগে মিয়ানমার থেকে বাংলাদেশে মর্টার শেল পড়ার ঘটনায় আমরা প্রতিবাদ জানিয়েছি। মিয়ানমারের যে কোনো সংঘাত তাদের অভ্যন্তরীণ বিষয়, সেটি যেন বাংলাদেশকে প্রভাবিত না করে। ঘটনাটা কি? বাংলাদেশের মূল ভূখণ্ড থেকে সেন্ট মার্টিনসের দিকে যাওয়া যে কোনো ট্রলার, যে কোনো নৌযানের উপরে গুলি করা হচ্ছে গত 7 দিন থেকে। কয়বার গুলি করা হয়েছে আমি একটু পড়ি। অবশ্য বাংলাদেশ সরকার জানে না কে করছে, কিন্তু এখন মোটামুটি নিশ্চিত এটা মিয়ানমারের নৌবাহিনী করছে। কেন আমি সেই জায়গায় আসছি? গত 5 জুন সেন্ট মার্টিন থেকে সরকারি কর্মকর্তাদের একটি দল নির্বাচনে ব্যবহৃত সরঞ্জামাদি নিয়ে টেকনাফে ফেরার সময় তাদের নৌযান লক্ষ্য করে গুলির ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় নাফ নদীতে বদরমুকাম এলাকার উল্টো দিক থেকে এলোপাথারি গুলি ছোড়া হয়। এ সময় তাদের ট্রলারে থাকা উপজেলা সহকারী কমিশনার সহ কর্মকর্তারা প্রাণে রক্ষা পেলেও ট্রলারে বেশ কয়েকটি গুলি লাগে। এরপর 8 জুন টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার সময় গুলির মুখে পড়ে মালবাহী ট্রলার। সর্বশেষ মঙ্গলবার সকালে স্পিড বোটে করে একজন রোগী নেওয়ার সময় স্পিড বোট লক্ষ্য করে 10 রাউন্ডের মতো গুলি হয়, যার কয়েকটি স্পিড বোটেও লেগেছে। কারা করেছে সেটা আমি জানাই, এটা একটু বোঝা দরকার। স্পিড বোট মালিক সৈয়দ আলম ডয়চে ভেলেকে বলেন, আগের গুলির ঘটনার পর গত 5 দিন আমরা নদীতে যাইনি। প্রশাসনের সঙ্গে আলোচনার পর মঙ্গলবার বেলা 11টার দিকে চট্টগ্রাম থেকে চিকিৎসা নিয়ে ফেরত আসা অসুস্থ এক রোগীকে নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছিল আমাদের একটা স্পিড বোট। সাগরের ঘোরচড়া এলাকায় পৌঁছলে মিয়ানমার সীমান্তের একটি ট্রলার থেকে এই স্পিড বোট লক্ষ্য করে এলোপাথারি গুলি করা হয়। পরে স্পিড বোটটি কোনো রকম সেন্ট মার্টিন পৌঁছে যেতে সক্ষম হয়। এই ঘটনায় কেউ হতাহত হয়নি, ওই রোগীর ঘটনাটা বলছেন। তারপর বলছেন, কারা এই গুলি করেছে জানতে চাইলে সৈয়দ আলম বলেন, আগে আমরা নিশ্চিত ছিলাম না, কারণ এর আগেও গুলির ঘটনা হয়েছে অন্তত আরো 2বার। তারা এটি করেছে, কিন্তু আজকে যখন উনি যেদিন রোগী নিয়ে গেছে সেদিনকার ঘটনার কথা বলছেন, যখন ছোট নৌযান নিয়ে আমাদের স্পিড বোটে গুলি করা হয় তখন সেখানে মিয়ানমারের সেনাবাহিনীর জাহাজ ছিল। আই রিপিট, সেখানে মিয়ানমার
সেনাবাহিনীর জাহাজ ছিল। ফলে আমরা ধারণা করছি জান্তা সৈন্যরাই এটা করছে। টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদের মোহনার শেষে নাইখংডিয়া এলাকা অতিক্রম করার সময় মিয়ানমার প্রান্ত থেকে বোটগুলো লক্ষ্য করে গুলি ছোড়া হচ্ছে। আমরা এখন সেন্ট মার্টিনের চরম আতঙ্কের মধ্যে দিন পার করছি, কারণ এই এলাকা আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই, তারা উপকূলে চলে এসছে। ফলে জান্তা সৈন্যরা চাইলে যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনেও চলে আসতে পারে বলে আশঙ্কা করছি। আমরা খুবই নিরাপত্তাহীনতায় আছি। ওনার শেষ কথাগুলো আমি আবারও পড়বো। কিন্তু এই যে যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতিতে পড়ে গেছে, তাতে যেটা হয়েছে একটা আরো অল্টারনেটিভ মানে নাফ নদী অ্যাভয়েড করে পুরো সাগর দিয়ে আসছে। ওটা অত্যন্ত ব্যয়বহুল পথ, অত্যন্ত রিস্কি, কারণ ওখানে কোনো জেটি নাই। কিছু বিকল্প মানুষজন কিছু পণ্য আসা নেওয়া করছে, কিন্তু সংকট চরম আকার ধারণ করেছে, কারণ চাল এবং অন্যান্য নিত্য প্রয়োজনীয় জিনিসের মজুদ প্রায় ফুরিয়ে এসছে। এই হচ্ছে ওখানকার পরিস্থিতি। এবং যেহেতু ওখানকার অর্থনৈতিক কর্মকাণ্ড চলছে না ঠিক মতো, তার কারণে যেটা দাঁড়িয়েছে সেটা হলো যারা দিন আনে দিন খায়, এরকম মজুরি দেয়, দিনমজুর, তাদের চরম সংকটে পড়তে হয়েছে। রিপোর্টগুলোতে পরিষ্কারভাবে এসব কথাবার্তা লেখা আছে। আমরা আগে মনে করতে পারি, আমি আসবো আবারও বলছি, এই জাহাজের ব্যাপারটা কিভাবে ডিল করা হচ্ছে সেটা নিয়ে, কিন্তু তার আগেও বলি, বাংলাদেশে মর্টার এসে পড়েছিল। মর্টারের গোলার আঘাতে বাংলাদেশি একজন মানুষ মারা গিয়েছিলেন, একজন নারী, আমাদের মনে থাকার কথা। গুলিবিদ্ধ হয়েছে মানুষ। আমাদের সীমান্তে ওই পার থেকে গুলি তো সমানে এসছেই। আপনি বলতে পারেন এটা বিদ্রোহীদের গুলি, বিদ্রোহীদের মর্টার, কিন্তু বিদ্রোহীদের হেলিকপ্টার নেই। বাংলাদেশের আকাশ সীমা গত 1-1.5 বছরে বহুবার মিয়ানমার লঙ্ঘন করেছে। তার এই বিদ্রোহী যারা আছে, যারা এই জোনের, মানে আমরা রাখাইনের কথা যদি বলি, এখানে আরাকান আর্মি ফাইট করছে, আরাকান আর্মির বিরুদ্ধে লড়াইয়ে বহুবার বাংলাদেশের আকাশ সীমা লঙ্ঘন করা হয়েছে এবং যথারীতি বাংলাদেশ প্রতিবাদ জানিয়েছে। এবং মিয়ানমার বাংলাদেশের বন্ধু, তার তো সবাই বন্ধু, সুতরাং মিয়ানমারকেও ন্যূনতম হুমকির স্বরে কথা বলেনি। আমি একটা ভিডিও করেছিলাম, সেই ভিডিওতে আমি একদম ডেটা দিয়ে দেখিয়েছিলাম যে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলে একটা ইন্ডেক্স আছে, যে ইন্ডেক্সের কাজ হচ্ছে কোন দেশের সামরিক সক্ষমতা কত যুদ্ধের। ওই ইন্ডেক্সে আমাদের চেয়ে মাত্র 3 ধাপ উপরে আছে মিয়ানমার, কিন্তু সেই মিয়ানমারটা চরম সংকটে পড়েছে তার এই যে গৃহযুদ্ধে। আমি বলছি না মিয়ানমার সেনাবাহিনীর সাথে যুদ্ধ করতে হবে, কিন্তু আমি কোনোদিন দেখি নাই বাংলাদেশ একটা স্পষ্ট হুমকি দিয়ে বলেছে ইউ শুড স্টপ দিস, আদারওয়াইজ উই উইল রিটালিয়েট, আমরা পাল্টা ব্যবস্থা নেব। এরকম কোন রকম একটা শক্ত স্পষ্ট হুমকি আসলে আমরা দেখি নাই। ক্লিয়ার? কেন এই দুর্বলতা, কেন? এবং দুর্বলতার পরিমাণ আমরা যদি দেখি, আমি আবারও পড়ছি, যিনি বোট বা ট্রলার মালিক সমিতির জনাব সৈয়দ আলম, উনি বলছেন, ওনার প্রথম কথাটা হচ্ছে ওনাদের ধারণা হচ্ছে এটা সৈন্যরাই করেছে, কারণ ওখানে জাহাজ ছিল ছোট নৌজা, তার মানে পানি থেকে, ওদের ভূখণ্ড থেকেও না। তারপর বলছে টেকনাফ থেকে সেন্ট মার্টিন যাওয়ার পথে নাফ নদের মোহনা শেষে নাইখংডিয়া এলাকা অতিক্রম করার সময় বোটগুলো থেকে গুলি ছড়ছে। আমরা এখন সেন্ট মার্টিনে চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছি, কারণ আই রিপিট, খুব মন দিয়ে খেয়াল করুন, ওই এলাকায় আমাদের বিজিবি বা কোস্টগার্ডের কোনো টহল নেই, তারা উপকূলে চলে এসেছে। মানে বিজেপি এবং কোস্টগার্ড তাদের টহল বাদ দিয়ে উপকূলে চলে এসছে, যখন এইরকম একটা সংকটের মধ্যে আমাদের সেন্ট মার্টিনসের অন্তত 10,000 মানুষ পড়ে আছে, যাদের খাদ্য মজুদে নিয়েও সমস্যা তৈরি হয়েছে। ফলে জান্তার সৈন্যরা চাইলে, উনি বলছেন, যে কোনো সময় আমাদের সেন্ট মার্টিনও চলে আসতে পারে বলে আমরা আশঙ্কা করছি। আমরা এখন খুবই নিরাপত্তাহীনতায় আছি। তাহলে এর মধ্যে কোনো রাগঢাক লুকোছাপার কিছু নাই। জান্তার সৈন্যরা আক্রমণ করছে এবং সেই আক্রমণ থেকে রীতিমতো আমাদের কোস্টগার্ড এবং বিজিবির টহল সরিয়ে উপকূলে চলে এসছে। ঠিক আছে, কোস্টগার্ড এবং বিজিবি যদি ডিল করতে যথেষ্ট না পেরে থাকে, আমাদের নৌবাহিনী আছে, আমাদের নৌবাহিনী মিয়ানমারের সাথে যদি আমরা বিবেচনা করি যথেষ্ট শক্তিশালী। কিন্তু আমরা কেন অন্তত পাল্টা ব্যবস্থা নিচ্ছি? আমি আবারও বলছি, যুদ্ধ করছি সেটা দরকার নেই, কিন্তু আমার শক্তি আছে এবং আমি প্রয়োজনে সেই শক্তি দেখাবো। আমাদের সামরিক বাহিনী, সশস্ত্র বাহিনী, জনগণের করের টাকায় বাহিনী। এবং আমি অনেক সময় একটা কথা বলি, আমাদের এক ধরনের টেন্ডেন্সি আছে সামরিক ব্যয়কে খুব নেগেটিভলি দেখার জন্য। কেউ কেউ বলেন ওই টাকা বাদ দিয়ে এই করো, সেই করো, স্বাস্থ্য শিক্ষা, ভালো ভালো জায়গা। হ্যাঁ, স্বাস্থ্য শিক্ষা সব জায়গায় করবোই, কিন্তু বর্তমানে পৃথিবী যে জায়গায় এসে দাঁড়িয়েছে এবং এই মিয়ানমার সংকটটা হয়তো আমাদের সামনে এই বার্তাটা দিচ্ছে খুব স্পষ্টভাবে, আমাদের অবশ্যই অ্যাট এনি কস্ট আমাদের মিলিটারিকে যথেষ্ট আধুনিকায়ন করতে হবে, উন্নত মিলিটারি হার্ডওয়্যার দিয়ে তাদেরকে ইকুইপ করতে হবে, কোনো সন্দেহ নাই। সো আমাদের নৌবাহিনীর এখনও যে শক্তিমত্তা আছে এই মুহূর্তেও, সেটা মিয়ানমারের সাথে তুলনায় বেটার আছে ইন এনি কনসিডারেশন। আমরা পাল্টা সেই ব্যবস্থা নিচ্ছি না এবং তাদেরকে আমরা এই আক্রমণ করতে দিচ্ছি। আমরা একটা জিনিস তো বুঝতে পারছি, যখন আগে কখনো আমরা কোনো রকম কোনো হুমকি দেই নাই, কোনো ব্যবস্থা নেই, তাতে কি আমাদের আসলে এগুলো বন্ধ হলো? হেলিকপ্টার ঢোকা বন্ধ হলো? এখন রীতিমতো বাংলাদেশের একটা ভূখণ্ডকে বিচ্ছিন্ন করে রাখার পদক্ষেপ দেখা যাচ্ছে। এবং ওই ভদ্রলোকের কথা মতো যদি এখন সেন্ট মার্টিন দ্বীপে চলে যায়, তাহলে কি হবে? ওখানে যদি গিয়ে ওরা উঠে পড়ে, তখনও কি আমরা প্রতিবাদ জানাবো? আমরা আগেই কেন প্রিভেন্টিভ মেজার্স নিচ্ছি না? একটা কোনো রকম কোনো নৌযানকে ওখানে যেতে দেওয়া হচ্ছে না। মিয়ানমার জানতো আমাদের সেন্ট মার্টিনে যাওয়ার পথে বাধা কেন দেবে? ওদের সাথে সেন্ট মার্টিনের মধ্যে কোনো ডিসপিউটও নাই। তার মানে আমরা বুঝতে পারছি খুব স্পষ্টভাবে সেন্ট মার্টিন নিয়ে খেলার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আমাদের সবসময় মনে রাখতে হবে, এটাও একটু বলে রাখা দরকার, আমাদের কেউ কেউ মনে করবেন খুব বড় দ্বীপ নয়, এটা গেলই বা কী হবে, ইত্যাদি ইত্যাদি। আমরা একটু বেড়াতে কম যেতে পারি। প্রত্যেকটা দ্বীপ এই ধরনের জায়গায় জিও স্ট্র্যাটেজিক্যালি অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস, অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস। কারণ আমরা জানি একটা দেশের একটা দ্বীপেরও সমুদ্র সীমা রিলেটেড হিসাব নিকাশ আছে।
ওর এক্সক্লুসিভ ইকোনমিক জোন আছে, টেরিটোরিয়াল ওয়াটার্স আছে। একদিন ডিটেল আলোচনা করে চায়না নিয়ে একদিন কথা বলার সময় বলেছি, চায়নার জন্য রীতিমতো সাউথ চায়না সিতে অবৈধভাবে আর্টিফিশিয়াল আইল্যান্ড তৈরি করছে, কারণ ওটা থেকে সে তার টেরিটোরিয়াল ওয়াটার্স এবং এক্সক্লুসিভ ইকোনমিক জোন সে দাবি করতে পারবে। সুতরাং আমাদের বুঝতে হবে এই রকম একটা দ্বীপ আমাদের হাতছাড়া হওয়ার মানেটা কি। নানা সময় এই দ্বীপ নিয়ে নানান আলোচনা হয়েছে, প্রধানমন্ত্রী নিজে এটা আমেরিকা নিয়ে যেতে চায় ধরনের কথাবার্তা বলেছেন, ঘাঁটি করতে চায়। তো আমরা কি আমেরিকাকে দেবো না, কথার কথা, এটাকে নিয়ে গিয়ে আর কাউকে এখানে ঘাঁটি কাটতে দিতে চাইছি? তাহলে আমাদের এই চরম নির্লিপ্ততা কেন? আমরা এই প্রশ্ন করতে পারি। নাগরিক হিসাবে এই প্রশ্ন আমাদের করা উচিত, খুব স্পষ্টভাবে করা উচিত। মিয়ানমার সংকটে বাংলাদেশ যে ধরনের স্ট্যান্স নিয়েছে সেটা ইন এনি কনসিডারেশনে বাংলাদেশের নিরাপত্তাকে ঝুঁকির মুখে ফেলবে। আমি আগেও ভিডিও করে বলেছি, বিশেষ করে এখানে বিদ্রোহীরা যারা আছে তাদের বিরুদ্ধে যাওয়ার এক ধরনের টেন্ডেন্সি সরকারের আছে ভারতের স্বার্থ রক্ষার নামে, যেটা দিনের শেষে আমাদের স্বার্থকে লঙ্ঘন করবে। ওটা হতে ভারতের স্বার্থ আছে এবং আমরা হুবহু ভারতের স্বার্থ মতো আচরণ করছি, কথা বলছি, খুব বড় বিপদ তৈরি করবে। এখন আমাদের রীতিমতো একটা টেরিটরি নিয়ে, আগে না হয় রোহিঙ্গা ঢুকে গেল, গুলি আসলো, এটা আসলো, এখন আমাদের অত্যন্ত সভারেন্টি নিয়ে, আমাদের একটা টেরিটরি নিয়ে প্রবলেম শুরু হয়ে গেছে। এটা বৃহৎ কোনো খেলার অংশ, এটা বিচ্ছিন্ন কোনো কিছু কোনোভাবেই না। সো আমাদের এই টেরিটরি রক্ষার জন্য আমাদের সামরিক বাহিনী, আমাদের সশস্ত্র বাহিনী তার সর্বোচ্চ চেষ্টা শক্তভাবে করবে, সেটা আমাদের নাগরিকদের প্রত্যেকের চাওয়া। এই চাপ আমাদের এই দামি সরকারের উপরে জারি রাখতে হবে। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।